You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ষষ্ঠদশ গল্প, পানশিলার ভুতুড়ে ঘটনা। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ষষ্ঠদশ গল্প, পানশিলার ভুতুড়ে ঘটনা। এতদিন শুধুমাত্র বিষ্টুদার মুখে ভৌতিক ঘটনার কথা শুনতাম, ফলে বিশ্বাস অবিশ্বাস নিয়ে মনের দোলাচল থাকলেও তার রেশ শুধুমাত্র হরিদার চায়ের দোকানেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ যতক্ষণ এখানে বসে গল্প শুনি ততক্ষণ মনে বেশ একটা ভয় ভয় আবহ থাকে, কিন্তু এখান থেকে বাড়ি চলে গেলে সেসব মাথা থেকে হারিয়ে যায়। কিন্তু পাটবান্দা গ্রামে ভৌতিক ভ্রমণের পর বিশ্বাসের পাল্লাটা অনেকটাই ভারী হয়েছে। ভূত যে আছে সে বিষয়ে সংশয় তেমন একটা অবশিষ্ট নেই। বুবাই যথারীতি আজকেও ডুব মেরেছে, আর পল্লবটাও মনে হচ্ছে আজ আর আসবে না। পাটবান্দা গ্রামে ও যেভাবে ভয় পেয়েছিল তার ধাক্কা এখনও মনে হয় সামলে উঠতে পারেনি। অবশ্য আমার মনে হয় ও খুব মন দিয়ে ট্রেনে যেতে যেতে বিষ্টুদার বলা ঘটনাটা শুনেছিল, সেই জন্যই অতটা ভয় পেয়েছে। নইলে বুবাইয়ের মতো ভীতু ছেলেও ভয় পেল না, অথচ ওর এমন অবস্থা হবে কেন? আশা করি কয়েকদিনের মধ্যেই পল্লব ভয় কাটিয়ে উঠবে। আমি সন্ধ্যা হতেই বাড়ি থেকে বেরিয়ে হরিদার দোকানে চলে এসেছি। বিষ্টুদার গল্প আর হরিদার বানানো চা, এর কোনো বিকল্প নেই। যাই হয়ে যাক, আমি সন্ধ্যাবেলায় বাড়িতে বসে থাকতে পারবো না। একদিন যদি না আসতে পারি মনে মনে খুব আফসোস হয়। মনে হয়, ইস, আজ বোধহয় একটা নতুন গল্প থেকে আমি বঞ্চিত হলাম। ঠান্ডা দিন দিন আরও বাড়ছে। গতকাল বাবার বন্ধুবান্ধব এবং তাদের পরিবার মিলে পিকনিক ছিল, আমিও গেছিলাম। ওরে বাপরে, বিকেলে বেরোনোর সময় বুঝতে পারিনি। গায়ে জ্যাকেট আর মাথায় একটা টুপি পরে বেরিয়েছিলাম। সন্ধ্যা হতেই হাড়ে হাড়ে টের পেয়েছি মাফলার না নিয়ে কি ভুল করেছি। আজ আর সেই ভুল হয়নি। মাথায় টুপি, গলায় নাকে কানে তার উপরে মাফলার জড়িয়ে এসেছি। সুন্দর হওয়ার চেয়ে সুস্থ থাকা বেশি জরুরি। এমন অদ্ভুত লাগছে দেখতে আমায় যে প্রথমে হরিদা আমায় চিনতেই পারেনি। এখানে পৌঁছে হরিদার কাছ থেকে একটা গরম চা আর সিগারেট নিয়ে বেঞ্চে বসে সাবার করলাম। বিষ্টুদা আজ এত দেরি করছে কেন কে জানে। কথা বসে বসে ভাবছি, এমন সময় একজন ভদ্রমহিলা প্রায় হাঁপাতে হাঁপাতে আমার মুখোমুখি দোকানের বেঞ্চে এসে বসল। বয়স আনুমানিক 35-40 হবে। বেশ লম্বাটে গড়ন। এই হাড় কাঁপানো শীতে একটা সাধারণ শাড়ি পরনে। মুখশ্রী বেশ সুন্দর। মাথায় ঘন কালো লম্বা চুল এলোমেলো হয়ে কাঁধ বেয়ে ছড়িয়ে আছে। সবচেয়ে যেটা লক্ষণীয় তা হলো চোখ দুটো। শুধু সুন্দর নয়, যেন খুব জীবন্ত সে দুটো। মায়াময় চোখ দুটো যেন অদ্ভুত সম্মোহন ক্ষমতার অধিকারী। ভাই, এখানে শিশির সমাদ্দারের বাড়িটা কোনটা? শিশির সমাদ্দার? না না, এই নামে তো আমি কাউকে চিনি না। ঠিকানা কি দিয়েছে? না না, আমি জানি এখানেই বাড়ি। তুমি এই নামে কাউকে চেনো না? না না, মোটামুটি এই এলাকার সবাইকে আমি চিনি, কিন্তু ওই নামে তো। ওহ আচ্ছা,
ধন্যবাদ। এই বলে মহিলা বেঞ্চি ছেড়ে উঠে হাঁটতে হাঁটতে আবার সন্ধ্যার অন্ধকারে মিলিয়ে গেল। একটু অবাক হলাম, এমন একজন মহিলা উদ্ভ্রান্তের মতো ঠিকানা খুঁজে বেড়াচ্ছে আজকের যুগে। আরেকটা ব্যাপার, আমি মমির মতো কাপড় চোপড় জড়িয়ে আছি ঠান্ডায়, অথচ ওনাকে দেখে মনে হলো না যে এটা শীতকাল। আমি বেশ অনেকবার মনে করার চেষ্টা করলাম শিশির সমাদ্দার নামে এই এলাকায় কেউ আছে কি না, কিন্তু মনে করতে পারলাম না। কি জানি কি ব্যাপার। যাক, বেশি ভেবে লাভ নেই। আমি আবার এক কাপ চা চেয়ে নিয়ে চুপচাপ বসে চুমুক দিচ্ছি, এমন সময় অন্ধকার ভেদ করে হরিদার দোকানে এসে পৌঁছালো বিষ্টুদা। কিরে, বাকি সবাই বেপাত্তা? হ্যাঁ, বুবাইকে তো জানোই, দেখো গিয়ে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর পল্লব সেদিন যা ভয় পেয়েছে, তাতে আজ আর আসবে বলে তো মনে হয় না। ভুতুরে ভ্রমণের ধাক্কাটা আগে সামলে উঠুক। আচ্ছা, তুমি এত দেরি করলে কেন? আর বলিস না, আজ বাড়িতে যে রান্না করে সে আসেনি, গোছাতে গোছাতে দেরি হয়ে গেল। ও, বসো বসো। এই হরিদা, চা দিও। বিষ্টুদা বসেই পকেট থেকে একটা সিগারেট বার করে দেশলাই কাঠি জ্বালিয়ে সেটা ধরিয়ে বেঞ্চের উপর পা তুলে গুছিয়ে বসে আয়েশ করে টানতে লাগলো। তারপর বল, কি খবর? আর কি খবর, ঠান্ডায় একেবারে জমে যাচ্ছি। বাকি সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, তা যা বলেছিস। কদিন আগে মনে হচ্ছিল এবার বোধহয় তেমন ঠান্ডাই পড়বে না, কিন্তু এখন একেবারে জাঁকিয়ে পড়েছে। এমন সময় হরিদা চা দিলে বেশ যত্ন করে মাটির ভাঁড়টা হাতে জড়িয়ে ধরে একটা চুমুক দিল বিষ্টুদা। আচ্ছা বিষ্টুদা, ওই শিশির সমাদ্দার নামে কেউ এখানে আছে? শিশির সমাদ্দার? না, তেমন কারো কথা তো মনে পড়ছে না। আর সমাদ্দার পদবীর কেউ এখানে আছে বলে তো না, শুনিনি। আমিও তো। কেন বলতো? আর বলো না, ওই তুমি আসার আগে একজন ওই 30-35 বছর বয়সী মহিলা এখানে এসেছিল। শিশির সমাদ্দারের বাড়ি কোথায় জিজ্ঞাসা করছিল। আর কি আশ্চর্য জানো, এই কনকনে শীতের মধ্যে মহিলা একটা সাধারণ শাড়ি পরেছিল, যেন ওনার শীত লাগছেই না। কি বলছিস? হ্যাঁ, বেশ লম্বা, ওই মাথার চুলগুলো ছাড়া এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আর চোখ দুটো কেমন যেন ভয়ঙ্কর? না না না, ভয়ঙ্কর না, যেন হিপনোটাইজ করতে পারে এরকম। আমি তো একটু তাকিয়ে অস্বস্তি হওয়ায় তারপর চোখ সরিয়ে নিয়েছিলাম। বেশ গোলমেলে ব্যাপার তো। হরি, ভদ্র মহিলাকে দেখেছিস? এই প্রশ্নের জবাবে হরিদা যা বলল তাতে আমার শরীরে একটা শীতল শিহরণ খেলে গেল। হরিদা নাকি তেমন কোনো মহিলাকে দেখেনি। না বিষ্টুদা, আমি স্পষ্ট দেখেছি। এতটা ভুল আমার হওয়ার কথা নয়। হরিদা মনে হচ্ছে লক্ষ্য করেনি। বললাম বটে কথাটা, কিন্তু মনে একটা খটকা লেগেই রইল। কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, কিন্তু ঘটনা যখন এর বেশি এগোয়নি তখন আমরা আর অতিরিক্ত ভেবে করব কি? বাদ দে। ওনার সঙ্গে সঙ্গে তুইও যে শিশির সমাদ্দারের খোঁজে চলে যাসনি, এটাই বাঁচোয়া। না না, মাথা খারাপ নাকি? চিনি না, জানি না, তার উপর দেখো ভূত না হোক, সুন্দরী মহিলা তো। আমার এই কথা শুনে বিষ্টুদা হেসে ফেলল। বেশ একটা কথা বললি তো। তোর কথা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। এই তো বিষ্টুদা গল্প বলার মেজাজে পৌঁছে গেছে। এবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা হাড় হিম করা ভূতের গল্প শুনতে পাবো। এই স্বর্গীয় সুখের জন্যই তো হরিদার দোকানে প্রতিদিন সন্ধেবেলায় চলে আসি। আমিও চটিটা নিচে খুলে বেঞ্চের উপর পা তুলে বাবু হয়ে বসলাম। আমার দিকে একবার তাকিয়ে সিগারেটটা ঠোঁটে দিয়ে কেমন অন্যমনস্ক হয়ে বলতে শুরু করলো বিষ্টুদা। এই ঘটনা বেশ কিছু বছর আগের। আমি তখন কাজের সূত্রে পানশিলা গ্রামে ছিলাম। একটা সরকারি কাজের জন্য মোটামুটি 2 বছর ওখানে থাকতে হয়েছিল। বেশ ভালো গ্রামটা। ভালো এই অর্থে, ওখানকার বেশিরভাগ লোকজনের অর্থনৈতিক অবস্থা বেশ সচ্ছল। কিছু কিছু বাড়ি ঘর দেখে তো রীতিমতো জমিদার বাড়ি বলে মনে হয়। কৃষিকে কেন্দ্র করে একটা বর্ধিষ্ণু গ্রাম গড়ে উঠেছে। তবে ধীরে ধীরে
সবার অলক্ষ্যে একটা পরিবর্তন হচ্ছে। নতুন প্রজন্মের সবাই পড়াশোনা এবং কাজের সূত্রে কলকাতা কিংবা অন্যান্য শহরে দীর্ঘদিন বাস করার ফলে শহুরে আবভাবে অভ্যস্ত হয়ে উঠছে দিন দিন। অদূর ভবিষ্যতে বেশিরভাগ পরিবারের মূল জীবিকা কৃষি থেকে পরিবর্তন হয়ে ব্যবসা কিংবা চাকরি হয়ে উঠবে। হঠাৎ করেই জমির দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। নগরায়নের এই ধাক্কা অনেক কিছুই হঠাৎ করে বদলে দেয়, যে বদল কখনো কখনো এতটা কঠিন যে মেনে নিতে কষ্ট হয়। আমি ওখানে যাওয়ার পর প্রথম কয়েকটা দিন নিঃসঙ্গ বন্ধু বান্ধবহীন ভাবেই কেটে গেল। কিন্তু আমায় তো জানিস, চুপচাপ বসে থাকার মতো লোক আমি নই। দু একদিন পর থেকেই আমি এলাকায় হাঁটতে বেরোতাম। সময় সুযোগ পেলেই ঘুরে ঘুরে দেখতাম সবকিছু। গ্রামের যে মূল বাজার, সেখানেই একটা দোকানে বসে একদিন সন্ধেবেলায় চা খেতে খেতে পরিচয় হলো জীবন বাবুর সঙ্গে। বয়স আন্দাজ ওই ৩৫-৪০ হবে, বেশ মিশুকে। প্রথম দর্শনে ভদ্রলোক বলেই মনে হলো। কথায় কথায় জানতে পারলাম ওনার বাড়িতে এই মুহূর্তে মাত্র ২ জন সদস্য, উনি নিজে এবং ওনার স্ত্রী, নিঃসন্তান দম্পতি। একজন ছোট ভাই আছে, তবে সে আপাতত কলকাতায় থাকে। পড়াশোনার সূত্রেই প্রথমে গিয়েছিল, তারপরে একটা চাকরি জুটে যাওয়ায় ওখানেই থাকতে হচ্ছে গত ৩ বছর ধরে। কাজের এতটাই চাপ যে এই ৩ বছরে একবারও সে গ্রামে আসেনি। খোঁজ নিয়ে জানতে পারলাম আমি যেখানে রয়েছি সেখান থেকে খুব একটা বেশি দূরে ওনার বাড়ি নয়, ৫-৭ মিনিটের হাঁটা পথ। ভালোই হলো, একজন সঙ্গী জুটে গেল বিদেশ বিভুঁইয়ে। এরপর থেকে সপ্তাহে অন্তত ২-৩ বার ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হতো। দিনে দিনে আমরা বেশ অন্তরঙ্গ হয়ে উঠেছিলাম। দেখা সাক্ষাৎ, গল্প গুজব সবই হয়। তবে একটা বিষয় কিছুতেই আমার কাছে পরিষ্কার হয় না, জীবনবাবুর পেশা কি। ভদ্রলোক কখনোই কাজের বিষয়ে কথা বলেন না। আমিও অনেকবার জিজ্ঞাসা করেছি সে বিষয়ে, কিন্তু তিনি সে প্রসঙ্গ সবসময় এড়িয়ে যান। তাই আর পরের দিকে সে বিষয়ে প্রশ্ন করতাম না। কোনো বিষয়ে অতিরিক্ত কৌতূহল ভালো নয়। যাই হোক, এইভাবে প্রায় ১ বছর কেটে গেল। ততদিনে আমাদের সম্পর্ক বেশ গভীর হয়ে উঠেছে। এখানে একটা কথা বলে রাখি, সব সময় মনে রাখবি, প্রত্যাশাহীন সম্পর্ক সবচেয়ে গভীর এবং আন্তরিক হয়। জীবনবাবু কিংবা আমি একে অপরের কাছে কোনো দাবি ছিল না, শুধু একটু অবসর সময় কাটানো, ব্যাস। একদিন সন্ধ্যায় আমি জীবনবাবুর বাড়িতে বসে গল্প করছি। বাড়িটা বেশ পুরনো ধাঁচের, অনেকটা জমিদার বাড়ির মতো নকশা। অবশ্য বাড়িটুকু ছাড়া জমিদারির আর কোনো ছাপ সে বাড়িতে নেই। সদর দরজা দিয়ে ঢুকেই একটা বড় বসার ঘর, সেখানে কাঠের কয়েকটা চেয়ার রাখা আর মাঝে একটা ছোট টেবিল পাতা। তখন কটা হবে, ওই 7:30-8টা। হঠাৎ সদর দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। এতদিন এখানে আসা যাওয়া করছি, এ সময় সাধারণত এই বাড়িতে কেউ আসে না। জীবনবাবু উঠে গিয়ে দরজা খুললেন। আমি চেয়ারে বসেই সবটা দেখতে পাচ্ছি। দরজা খুলে এক মুহূর্ত থমকে হাসিতে ভরে উঠল জীবনবাবুর মুখ। আরে সুজন, হায় হায় হায়, এতদিন পর বাড়ির কথা মনে পড়লো? হ্যাঁ,
প্রায় 4 বছর পরে এলি। হ্যাঁ, আহ আরে থাক থাক থাক, আয়। আর কি করব দাদা, অফিসে এমন কাজের চাপ যে এত দূর এসে একটা দিন থেকে যে ফিরে যাব সে সময়ই পাওয়া যায় না। যাকে, এই কই গো, শুনছো? এসো এসো, কে এসেছে দেখো। ও মা গো, ঠাকুরপো, কতদিন পর এলে! চেহারা তো একেবারেই ভেঙে গেছে দেখছি। কোথায়, আমি তো দিব্যি আছি বৌদি, তোমার অমন মনে হচ্ছে। থাক থাক, যাও হাত মুখ ধুয়ে নাও দেখি। খিদে পেয়েছে তো নিশ্চয়ই। না বৌদি, পথে খেয়েছি, রাতে খেলেই হবে। তুমি একটু চা খাওয়াও পারলে। আচ্ছা আচ্ছা। এ কথা বলে জীবনবাবুর স্ত্রী রান্নাঘরের দিকে চলে গেলেন। জীবনবাবু বললেন, হায়, তোর ঘর গোছানোই আছে, তোর বৌদি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে, শুধু একটা নতুন চাদর পাততে হবে, আমি বলে দিচ্ছি। এ কথা বলে আমার কাছে এসে চেয়ারে বসে বললেন, এই হচ্ছে আমার ছোট ভাই, যার কথা আপনাকে বলেছিলাম। হ্যাঁ, সে আন্দাজ করেছি। একটু পরে সুজন এসে আমাদের সঙ্গে বসল। এই সুজন, তোর সাথে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন বিষ্ণুপদবাবু। এই বছরখানেক এখানে এসেছেন সরকারি কাজে দেখভালে, আরও 1 বছর আছেন এখানে। আর বিষ্ণুপদবাবু, এই হলো আমার ভাই সুজন। কিছুক্ষণ পরে জীবনবাবুর স্ত্রী চা এনে সামনের টেবিলে রাখলেন। অদ্ভুত একটা ব্যাপার হলো এই, জীবনবাবুর সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, তবু কথাবার্তা বলতে কিছুটা সংকোচ রয়েই গেছে। কিন্তু প্রথম পরিচয়েই মনে হলো সুজন জীবনবাবুর চেয়ে অনেক বেশি প্রাণ খোলা। সন্ধেবেলায় চা খেতে খেতে বেশ অনেকক্ষণ গল্প গুজব করলাম। কলকাতায় যাওয়া, পড়াশোনা শেষে চাকরি পাওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলছিল সুজন। কথার মাঝেই হঠাৎ সুজন নিজের দাদাকে জিজ্ঞাসা করল, দাদা, মাধবী কেমন আছে? সবাই ভালোই আছে। আচ্ছা আচ্ছা, তোর ওখানে রান্না বান্না করছে কে? পেশার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে যেমনভাবে জীবনবাবু এড়িয়ে যান, অজ্ঞাত মাধবী সম্পর্কে প্রশ্ন করায় ঠিক তেমনভাবেই এড়িয়ে গেলেন। জীবনবাবুর এহেন আচরণ সুজনেরও চোখ এড়িয়ে যায়নি। বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তার শেষে আমি ফিরে এলাম। কিছু কথা আগে বলে নেওয়া প্রয়োজন, তাতে সম্পূর্ণ ঘটনা বুঝতে সুবিধা হবে। অবশ্য এসব কথা সেই মুহূর্তে আমিও জানতাম না, জেনেছি পরে। গিরিশ চ্যাটার্জি ছিলেন এই গ্রামেরই শিক্ষক। আহামরি বৈভব না থাকলেও তার অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল। তার একমাত্র মেয়ে মাধবীর সঙ্গে সুজনের সম্পর্ক একদম ছেলেবেলা থেকে। পুতুল খেলার সঙ্গী যাকে বলা যায়। খেলাধুলা, খুনসুটিতে একসঙ্গে দুজনের শৈশব কৈশোর কেটেছে। বয়সের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক অনুরাগের রঙে রঙিন হয়ে ওঠে। সুজন বরাবরই পড়াশোনায় ভালো ছিল, ফলে মাধবীর বাবা সুজনকে পছন্দ করতেন। কিন্তু জীবন তো সরল রেখায় চলে না। হঠাৎ একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে গিরিশ চ্যাটার্জি মারা যান। তারপর থেকে একরকম অনটন নেমে আসে মাধবীদের পরিবারে। বাবার তৈরি বাড়ি, বসত বাড়ির জমিটুকু এবং সামান্য গচ্ছিত টাকা ছাড়া আর কোনো সম্বল তাদের ছিল না। সেই গচ্ছিত টাকায় কোনো রকমে মা মেয়ের চলে যায়। তখন সবে সুজন উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সদ্য যৌবনের আবেগ কিংবা পাগলামি যাই হোক, একদিন মাধবীর সঙ্গে মান অভিমানের আবহে সুজন গিয়ে উপস্থিত হয় মাধবীর মায়ের কাছে। কাকিমা, আমার কিছু কথা আছে আপনার সঙ্গে। আমি আমি মাধবীকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এ কথা শুনে ক্ষণিকের জন্য মাধবীর মা চুপ করে থাকেন।
তারপর যে কথা বলেন তার সারমর্ম এই, মাধবীকে সুজনের হাতে তুলে দিতে ওনার কোনো আপত্তি নেই, কিন্তু সুজনের সেই প্রত্যাশা তবেই পূরণ হবে যদি সে নিজের পায়ে দাঁড়াতে পারে। এ কথা শোনার পরেই সুজনের মাথায় জেদ চেপে যায়। ভাগ্য অন্বেষণের জন্য বেরিয়ে পড়ে, আরও পড়াশোনা করার জন্য কলকাতায় চলে আসে। সেখানে পড়াশোনার শেষে চাকরির সন্ধান করতে শুরু করে। ভাগ্যদেবতা এক্ষেত্রে সুজনের সহায় ছিল। ভালো কোম্পানিতে একটা চাকরিও জুটে যায়। এখন তার উপার্জন নেহাত মন্দ নয়। গত 2 বছর অক্লান্ত পরিশ্রম করে কিছু টাকা জমিয়ে কলকাতা সংলগ্ন এলাকায় এক টুকরো জমি সে কিনেছে। ব্যাংক লোন নিয়েছে বাড়ি করার জন্য। একটা ছোট্ট একতলা বাড়ি করবে ইচ্ছা। সেই বাড়িতেই মাধবী আর সুজন সংসার পাতবে। একান্ত নিরিবিলি সুখের সংসার। দীর্ঘ 4 বছরের যুদ্ধ শেষে সুজন গ্রামে ফিরেছে মাধবীর কাছে নিজের বিজয়ের খবর পৌঁছে দিতে। এবার আর কোনো বাধা নেই তার আর মাধবীর মাঝে। গ্রামের রেল স্টেশনে নেমে সে প্রথমেই একটা দোকানে টুকটাক খাওয়া দাওয়া করে নেয়। ইচ্ছা ছিল বাড়িতে যাওয়ার আগে মাধবীর সঙ্গে দেখা করবে, মাধবীকে চমকে দেবে। নিশ্চয়ই এত বছর পরে এভাবে হঠাৎ করে সুজনকে দেখে সে খুশি হবে। এসব ভাবতে ভাবতেই হাঁটতে হাঁটতে সুজন মাধবীর বাড়ির দিকে চলল। সব কিছুই অনেক বদলে গেছে। এতদিন কলকাতায় থাকার ফলে চোখ আলোর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। ফলে গ্রামের নির্জন অন্ধকারে কিছুটা সমস্যাই হচ্ছিল। লোকজন একেবারেই নেই পথে। একঘেয়ে ঝিঁঝি ডাকছে অন্ধকারে আত্মগোপন করে। সন্ধ্যার অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ সুজন অনুভব করে কেউ তার পিছনে পিছনে হেঁটে আসছে। অজ্ঞাত কারণে একটা শীতল অনুভূতি হয় তার। থমকে দাঁড়িয়ে পিছনে তাকায়। তাকিয়ে রীতিমতো অবাক হয় সুজন। কেউ নেই আশেপাশে, অথচ সে স্পষ্ট পায়ের শব্দ শুনেছে। আবার সামনে ফিরতেই কানের কাছে কেউ যেন ফিস ফিস করে বলে ওঠে, উদ্ভ্রান্তের মতো চারদিকে তাকায় সুজন। এই অন্ধকারে সে একা দাঁড়িয়ে আছে। আর কোনো মানুষের সামান্যতম অস্তিত্বের আভাস সেখানে নেই। মন থেকে সব ঝেড়ে ফেলে আবার সে হাঁটতে শুরু করে। মাধবীর বাড়ির সামনে পৌঁছে কেমন যেন মনটা হু হু করে ওঠে সুজনের। একটা বিষণ্ণতার ঝংকার তীব্র হয়ে বেজে ওঠে। কতদিন সে দেখেনি মাধবীকে। এখনো কি মাধবী সেই আগের মতোই আছে? 4 বছরের দূরত্ব কম তো নয়। আচ্ছা, মাধবীর মন থেকে সুজন মুছে যায়নি তো? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ফটকের সামনে পৌঁছে দেখে ভিতরে অন্ধকার, ফটক তালা বন্ধ। তাহলে কি ওরা কোথাও বেরিয়েছে? তাই হবে হয়তো। আগামীকাল সকালে আবার আসবে সুজন। এই ভেবে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করতেই আচমকাই একটা তীব্র বাতাসের স্রোত সুজনকে ছুঁয়ে মাধবীদের বাড়ির দিকে চলে যায়।
এক মুহূর্ত স্থির হয়ে বাড়িটার দিকে তাকিয়ে থেকে আবার হাঁটতে শুরু করে সুজন। এত বছর অপেক্ষা করেছে সে, আর একটা রাতও ঠিক কেটে যাবে। মাধবীকে সে বলবে নিজের মনের কথা। এবার আর মাধবীর মা কোনো আপত্তি করতে পারবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সুজন মাধবীকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাবে নিজের কাছে। হাঁটতে হাঁটতে তারপর সে নিজের বাড়িতে পৌঁছায়। ঠিক এই সময়েই আমি জীবনবাবুর সঙ্গে তাদের বাড়িতে বসে গল্প করছিলাম। সেই আমি প্রথম দেখলাম সুজনকে। এক কথায় সুপুরুষ বলতে যা বোঝায়। 6 ফুটের কাছাকাছি লম্বা, সুঠাম স্বাস্থ্য, মাথায় একরাশ ঢেউ খেলানো চুল। সেদিন আমি জীবনবাবুর বাড়ি থেকে চলে এলে সবাই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। মাধবীর কথা ভাবতে ভাবতে সুজনও এক সময় ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সুজন ভেবেছিল সোজা পৌঁছে যাবে মাধবীর বাড়িতে, কিন্তু এতদিন পর ফিরেছে সে। সকাল হতেই দাদা বলল, চল একবার বাজারের দিকে যাই। অগত্যা বিছানা ছেড়ে উঠে প্রাতঃকর্ম সেরে এক পেয়ালা গরম চা পান করে দুই ভাই অনেক বছর পর একসঙ্গে বাজার করতে গেল। বাজারে যাওয়ার পথে সুজন বলল, দাদা, মাধবী আর ওর পরিবার সবাই ভালো আছে তো? মানে তুমি গতকাল মনে হলো এড়িয়ে গেলে ওদের কথা। হঠাৎই যেন প্রচণ্ড মাথা গরম হয়ে উঠল জীবনবাবুর। এসে থেকে এক কথা বারবার জিজ্ঞাসা করছিস। বললাম তো সব ভালো আছে, আর এড়িয়ে গেলাম কোথায়? ওটা তোর ভুল ধারণা মাত্র। এই শোন, তোর তো ভৌতিক বিষয়ে খুব উৎসাহ, তাই না? গতকাল তো একটা কথা তোকে বলতেই ভুলে গেছি। এই বিষ্ণুপদ বাবুর ভূত সম্পর্কে কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। আমি তো মাঝে মধ্যেই ওনার কাছে এসে সব গল্প শুনি। চল, যাওয়ার পথে ওনার বাড়ি হয়ে ফিরব। বাজার থেকে দুই ভাই আমার কাছে আসেন। আমি সুজনকে দেখেই আন্দাজ করতে পারি ওর মনে তীব্র দ্বন্দ্ব চলছে কোনো একটা বিষয়ে। যাই হোক, বেশ কিছুক্ষণ গল্প গুজব করে দুজনে বাড়িতে ফিরে যায়। আমিও নিজের কাজে বেরিয়ে পড়ি। এরপর সমস্ত দুপুর সুজন অস্থির মনে বাড়িতেই কাটায়। খাওয়া দাওয়ার পর নিজের ঘরে বিছানায় শুয়ে থাকে। সন্ধ্যার ঠিক আগে একটু গ্রাম থেকে ঘুরে আসছে জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আলো তখন অনেকটাই কমে এসেছে। রাস্তায় দু একজন পূর্ব পরিচিত লোকের সঙ্গে দেখা হয়। কুশল বিনিময় করে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুজন পৌঁছায় মাধবীদের বাড়ির সামনে। অন্ধকার তখন বেশ ঘনিয়ে এসেছে। ফটকে আজ তালা নেই। ভিতরে বাড়ির জানালার ফাঁক দিয়ে মৃদু আলোর রেখা বাইরে এসে পড়ছে। ওরা আজ বাড়িতেই আছে। লোহার ফটকে হাত স্পর্শ করতেই একটা দমকা হাওয়া সুজনকে ছুঁয়ে বাড়িটার দিকে চলে গেল। আজ মনে হলো নারী কণ্ঠের অস্পষ্ট ফিসফিসানি ওই বাতাসের মাঝে দলা পাকিয়ে আছে। ফটক ঠেলে সুজন ভিতরে ঢুকল। সদর দরজার কাছে গিয়ে কড়া নাড়তে ভিতরে কেউ দ্রুত হেঁটে দরজার কাছে এগিয়ে এলো। তারপর দরজাটা খুলে গেল। আরে সুজন, এসো এসো বাবা। ঘরে পা দিয়েই সুজন ভদ্রমহিলাকে প্রণাম করল। ইনি মাধবীর মা। থাক থাক বাবা থাক। ভালো আছো তো? হ্যাঁ কাকিমা, ভালো আছি।
আপনারা সবাই কেমন আছেন? আমরা আছি বাবা। শুনেছি তুমি চাকরি পেয়েছো। হ্যাঁ, এই 2 বছর হলো। কাজের এত চাপ যে এই 2 বছর গ্রামে আসতে পারিনি। এবার একটা প্রমোশন হয়েছে, একটু কাজের চাপ কমেছে বলতে পারেন। তা কতদিন আছো এখানে? আগামী পরশু ফিরে যাব। আচ্ছা বসো, তোমার জন্য একটু চা করে আনি। এই বলে মাধবীর মা ভিতরে চলে গেলেন। 10 মিনিটের মধ্যে গরম চা আর একটা রেকাবিতে বেশ কিছু খাবার নিয়ে ফিরে এসে সুজনের সামনে টেবিলের উপর রেখে পাশে দাঁড়ালেন। নাও বাবা, খেয়ে নাও। এত কিছু এখন কি করে খাবো কাকিমা? ঠিক পারবে, খাও তো, এখন যুবক বয়স, এটুকু ঠিক খেয়ে নিতে পারবে। তুমি ধীরে সুস্থে খাও। সুজন চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে বলল, কাকিমা, মাধবী কোথায়? ঠিক সেই মুহূর্তে ডান দিক থেকে একটা মধুর কণ্ঠ ভেসে এলো। এই তো আমি। কেমন আছো সুজন? সেই পরিচিত মধুর কণ্ঠস্বর। তবু সুজনের কেমন যেন অদ্ভুত মনে হলো মাধবীর গলা। সে ভাব দূরে সরিয়ে দীর্ঘ বিচ্ছেদের পর দুজনের দেখা হওয়ার আনন্দে ভেসে সুজন সেদিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে হঠাৎ থমকে গেল। এ কি? এমন ম্লান মুখ তো সুজন প্রত্যাশা করেনি। ভেবেছিল তার এই প্রত্যাবর্তনে মাধবী আনন্দে আত্মহারা হয়ে উঠবে, কিন্তু মাধবী বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। হাতের পেয়ালা টেবিলে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো সুজন। মাধবীর দিকে এগিয়ে গেল কয়েক পা। তোমার তোমার কি হয়েছে? কই, কি হবে? আমি 4 বছর পর ফিরে এসেছি। তুমি খুশি হওনি? সেই মুহূর্তে আবেগ আটকে রাখা সুজনের সাধ্যের বাইরে ছিল। পাশে যে মাধবীর মা দাঁড়িয়ে আছে সে কথা যেন সে ভুলে গেছে। তোমার চেহারার কি দশা হয়েছে? চোখের তলায় কালি, দীর্ঘদিন যেন চুল আঁচড়াওনি। কি হয়েছে? কি হয়েছে তোমার? কিছু হয়নি। মাধবী, আমি 4 বছর ধরে অপেক্ষা করেছি। কবে তোমার যোগ্য হয়ে উঠবো, কবে তোমার সামনে গিয়ে দাঁড়াবো, কবে তোমার মাকে গিয়ে বলবো, কাকিমা কাকিমা আপনি বলেছিলেন মাধবীর যোগ্য হয়ে উঠতে, আমি পেরেছি কাকিমা। নিশ্চয়ই এবার আর আপনি আপত্তি করবেন না। কিন্তু কিন্তু এখন তোমাকে দেখে আমার সাজানো পৃথিবীটা উথাল পাথাল হয়ে গুড়িয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে চাও না? তোমার মন থেকে আমি কি অনেক দূরে চলে গেছি? সুজন, আমি চাইলেও আর তোমার হতে পারবো না। জানতাম তোমাকে দেখেই মনে হয়েছিল তুমি এমন কিছুই বলবে। তবে কি তোমার মনে অন্য কেউ ঠাঁই পেয়েছে? তুমি আমায় ভুল বুঝছো। তুমি চলে যাও এখান থেকে। তাহলে ঠিকটা কি? আমি জানতে চাই সত্যিটা। যাকে আমি আজও নিজের করে রেখেছি মনের মাঝে, সে কেন আমায় দূরে ঠেলে দিচ্ছে? আমি জানতে চাই। সত্যি বড় কঠিন, তুমি সহ্য করতে পারবে না। তুমি চলে যাও। সুজন একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে মাধবীর মুখোমুখি। বেশ, যতক্ষণ না সত্যিটা জানতে পারছি ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। ওঠো সুজন, ওঠো, আমার হাতটা ধরো। বলে নিজের হাতটা বাড়িয়ে দেয় মাধবী। সুজন সব কিছু তছনছ করা আবেগে সেই কোমল হাতখানা দুহাতে জড়িয়ে ধরে, আর সঙ্গে সঙ্গে বিস্ময়ে হতবাক হয়ে যায় সুজন। মাধবীর হাতখানা বরফের মতো ঠান্ডা। আরে কি, এটা কি মানুষের হাত? সুজন 2 হাতে যা জড়িয়ে ধরে আছে সেটা হাত ঠিকই, তবে আগুনে ঝলসে যাওয়া। মাংস, চামড়া হাড় থেকে ছেড়ে আসছে। মাধবীর দিকে
সুজন তাকিয়ে দেখে একটা ঝলসানো নারী মূর্তির হাত ধরে আছে সে। আতঙ্কে হাতখানা এক ঝটকায় ছেড়ে দেয় সুজন। সঙ্গে সঙ্গে সে মূর্তি মিলিয়ে যায়। সুজন চারদিকে চেয়ে দেখে সে একা মাধবীদের বাড়িতে বসে আছে। এক নিষ্ঠুর আশঙ্কায় সুজনের গায়ের লোম খাড়া হয়ে ওঠে। সেই দমকা বাতাস কোথা থেকে বয়ে এসে সুজনের কানে ফিস ফিসিয়ে বলে যায়, চলে যাও সুজন, এখান থেকে চলে যাও, পালিয়ে যাও এখান থেকে। এ কথায় সুজনের সম্বিত ফিরে আসে। এই অতি প্রাকৃত পরিস্থিতি থেকে পালাতে হবে। তার কানে এখনো ক্রমাগত ভেসে আসছে সেই কণ্ঠ, চলে যাও সুজন, এখান থেকে চলে যাও, পালিয়ে যাও এখান থেকে। ঠিক সদর দরজার কাছে এসে সুজন থমকে দাঁড়ায়। না, সত্যিটা তাকে জানতেই হবে। এভাবে পালিয়ে সে যাবে না। মাধবী, মাধবী, আমি সত্যিটা জানতে চাই। আমি কেন তোমায় হারিয়ে ফেললাম? আমি জানতে চাই মাধবী। এমন সময় ঠিক তার পাশ দিয়ে সেই ঘরে প্রবেশ করল সুজনের দাদা জীবনবাবু। জীবনবাবু যেন নিজের ভাইকে দেখতেই পেলেন না। কোথায় আছেন? শুনতে পাচ্ছেন? কোথায় আছেন? মাধবীর মা এগিয়ে এলেন। হ্যাঁ, বলুন। বলবার তো কথা একটাই। আমার প্রস্তাবটা নিয়ে কিছু ভাবলেন? দেখুন, এতে লাভ আপনারই। যেটুকু পাচ্ছেন দুজনের জীবন কেটে যাবে, আর আমারও 2 পয়সা লাভ হবে। দেখুন, আমি আগেও আপনাকে বলেছি আমাদের এই বাড়ি আমরা বিক্রি করব না। না শুনতে আমি আবার অভ্যস্ত নই। কিভাবে আপনার নাকে হ্যাঁ করাতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তবু চাইছিলাম ভালো মুখে যদি আমার কথাটা শোনেন তো। আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? হুমকিটা বোধহয় ঠিকঠাক হয়নি, তাই না? নয়তো আবার সন্দেহ থাকবে কেন এ নিয়ে? দেখুন, মা আপনাকে অনেকবার বলেছে আমার বাবার তৈরি শেষ চিহ্ন আমরা জীবন থাকতে বিক্রি করব না। আচ্ছা, তার মানে জীবন না থাকলে সবলাটা চুকে যাবে, তাই তো? বেশ মামনি, তাহলে তোমার যেমন ইচ্ছে তাই হোক। এই দুটোকে এক্ষুনি বেঁধে ফেল। সঙ্গে সঙ্গে দুজন সন্ডা মার্কা লোক ঘরে ঢুকে মা মেয়েকে টেনে হিঁচড়ে বেঁধে ফেলল। মুখে কাপড় গুজে দিল যাতে কথা না বলতে পারে। জীবনবাবু এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে মাধবীর মাকে বললেন, আপনারা মরছেন নিজেদের জেদের জন্য। এই একটু পরে আপনারা উপরে চলে যাবেন, আর নিচের এই বাড়িটুকু আমার হয়ে যাবে। আর কাগজপত্র সেসব তো ভানুমতির খেল। পয়সা ফেকো, তামাশা দেখো। এবার সঙ্গের লোক দুজনকে উদ্দেশ্য করে বললেন, এই দুটোকে আগুন ধরিয়ে দে দেখি। দেখিস বাবা যেন ভালো করে পড়ে। হ্যাঁ, আমি আসি। এ কথা বলে জীবনবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। পরক্ষণেই দুজন তরতাজা জীবন্ত মানুষ দাউ দাউ করে চলে উঠল। এই দৃশ্য দেখে সুজন মাথা ঘুরিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল।
জ্ঞান যখন ফিরে এলো তখন ভোর রাত। সব হিসাব এখন সুজনের কাছে স্পষ্ট। ছুটতে ছুটতে কি মনে হতে ও এলো আমার কাছে। সব কথা চরম উদ্বেগে উদ্ভ্রান্তের মতো আমাকে বলল। আমিও মনোযোগ সহকারে শুনলাম। শুনে স্তম্ভিত হয়ে গেলাম। মনে হতে লাগলো একজন খুনির সঙ্গে এতদিন আমি সময় কাটিয়েছি। লোকটাকে ভালো মনে করেছিলাম, অথচ সেই আপাত নিরীহ লোকটার হাতেই লেগে আছে নরহত্যার রক্ত। কি ভয়ঙ্কর! কিন্তু এখন কোনোভাবেই এসব প্রমাণ করা সম্ভব নয়। একজন এত বড় অপরাধী শুধুমাত্র প্রমাণের অভাবে কোনো শাস্তি পাবে না। সুজন একেবারেই ভেঙে পড়েছে। যার জন্য 4টে বছর ধরে উদয়াস্ত পরিশ্রম করেছে, সে আর এই পৃথিবীতে নেই। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে যে দাদাকে পিতার মতো শ্রদ্ধা করেছে, তার নৃশংস স্বরূপ আজ স্পষ্ট সুজনের কাছে। সত্যি কথা বলতে, সেই মুহূর্তে ওকে দেখে ওর কথায় অবিশ্বাস করার মতো কোনো কারণ আমি খুঁজে পাইনি। আমি ওকে অনেক বুঝিয়ে বাড়িতে পাঠালাম। বললাম, আজকের দিনটা কোনো রকমে ওখানে কাটিয়ে আগামীকাল সকালে আবার কলকাতায় ফিরে যেতে। ও ফিরে গেলে আমি আর না শুয়ে কিছু গোছগাছের কাজ এগিয়ে রাখতে লাগলাম। ঠিক 15-20 মিনিটের মধ্যে সুজন আবার ছুটতে ছুটতে আমার কাছে এলো। দাদা 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 আমাদের বাড়িতে আমার দাদা দরজা খুলছে না। আমি অনেক ডাকাডাকি করেও সাড়া পেলাম না, তাই তাই ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি। কি বলছো? চলো তো। সেই বাড়িতে পৌঁছে দেখলাম সুজন যা বলছে তা সত্যি। বেশ কিছুক্ষণ ধরে দরজায় ধাক্কাধাক্কি করেও যখন কোনো কাজ হলো না, তখন সুজনকে সঙ্গে করে গেলাম স্থানীয় থানায়। পুলিশ নিয়ে ফিরে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। দেখি সদর দরজা দিয়ে ঢুকে সেই বসার ঘরের মেঝেতে পড়ে আছে দুটো আগুনে পোড়া মৃতদেহ। বুঝতে বাকি রইল না, ও দুটো জীবনবাবু এবং তার স্ত্রীর দেহ। পুলিশ মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে চলে গেল। বলে গেল সম্ভবত আত্মহত্যা। গ্রামের লোকজন এসে জড়ো হয়েছিল, তারাও একে একে এরপর বিদায় হল। সব শেষে অসহায় সুজনকে দেখে আমার বড্ড মায়া হল। বেচারা, একটা দিনের ব্যবধানে এত দিন ধরে গড়ে তোলা স্বপ্ন চুরমার হয়ে গেল। জীবন বোধহয় এমনই, কখন কিভাবে সব কিছু বদলে যায় তা আগে থেকে ঘুণাক্ষরেও জানা যায় না। সব ঝামেলা মেটাতে আরো দিন 10 ওকে গ্রামে থাকতে হয়েছিল। এক প্রকার জোর করেই আমার কাছে রাখলাম ওকে। জীবনের সব সম্পর্ক হারিয়ে নিঃস্ব হয়ে গেছে সুজন। মাথায় কখন কি খেয়াল চাপে তার তো ঠিক নেই। সব মিটিয়ে ফিরে যাওয়ার দিন সুজন আবার গিয়ে দাঁড়িয়েছিল মাধবীদের বাড়ির তালাবন্ধ ফটকের সামনে। সেদিন দমকা হাওয়া তার কানে কানে ফিসফিসিয়ে বলেছিল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
এই পর্যন্ত বলে বিষ্টুদা থামল। আজকের ঘটনাটা শুনে ভূত সম্পর্কে মনে ভয় তৈরি হলো না, বরং একটা চিনচিনে ব্যথায় মন বিষণ্ণ হয়ে উঠল। সত্যি জীবন বড় অদ্ভুত। কোন মুহূর্ত আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবে আমরা কেউ জানি না। রাত প্রায় 11টা বাজে। বললাম, চলো, অনেক রাত হয়েছে, মনটা ভারী হয়ে গেছে। মন ভারী করে লাভ নেই। অনাগত ভবিষ্যৎ কিংবা বিস্মৃত অতীত সবই আমাদের ধরা ছোঁয়ার বাইরে। যা কিছু আমাদের সম্বল তা হল এই বর্তমান, বুঝলি? শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ষষ্ঠ 10 গল্প পানশিলার ভুতুড়ে ঘটনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন শুভদীপ, ঝিনুক, অস্মিতা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।